The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. এখানে যদি ন্যায্য দাবি থাকে সে রাস্তায় ওই বাঁধরামো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন। এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়। মহিলার শরীরকে সম্মান করতে হবে। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন, আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। ঘটনা অত্যন্ত খারাপ, আমরা কড়া ভাষায় নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে। যে জানোয়ারগুলো এগুলো করেছে মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। যত রকম অভিযোগ অন্যায় আছে তার মধ্যে সম্ভবত সবথেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে, কোন দল ব্যাখ্যা করে দিয়েছে? ছাত্র শাখা। এটা বড় কথা নয়, নাম পদবি জাতি ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। তৃণমূল কংগ্রেস বলছে এটা। পাশাপাশি আমরা বলবো যে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। ধর্ষকদের পার্টি তৃণমূলের যা করার তাই করেছে। আরজি করের পরে এবার আবার কসবা খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রির বেলা গণধর্ষণ করেছে, গ্যাংরেপ করেছে। কি করছিল কলেজের মধ্যে ওরা রাত্রিবেলা? ধর্ষককে তো যা প্রশ্ন করার তা সমাজ করবে, পুলিশ করবে, আমরা চাই আদালত করুক।
কিন্তু কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে না। তৃণমূল কংগ্রেসের কোলে বসে থাকা এই সমস্ত কলেজের প্রিন্সিপালগুলো, যারা খালি তৃণমূল কংগ্রেসের চটি চাটার যোগ্যতায় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছে। কলেজে কি হয় রাত্রিবেলা কলেজ খোলা থাকে কেন? রাত্রিবেলা কলেজগুলো তৃণমূলের নেতাদের কোঠাবাড়ি হয়ে যায় কেন? ইউনিয়ন রুমের ভেতর বসে মদ খাওয়া, ড্রাগসের ব্যবসা করা, পর্নোগ্রাফি শ্যুট করা চলে কেন? গোটা পশ্চিমবাংলার খালি একটা কসবা বলে নয়, গোটা বাংলার এক চেহারা। আরজি করের সময় আমরা দেখেছিলাম তৃণমূলের নেতা ফার্স্ট ইয়ারে ছাত্রীকে ডেকে পাঠাচ্ছে হোস্টেলের ঘরে নেচে আমাদের মনোরঞ্জন করতে হবে। এটা হচ্ছে তৃণমূলের ছাত্র নেতা। এর আগে রবীন্দ্রভারতীতে দেখেছিলাম বাপ্পাদিত্য, টিএমসিপির নেতা, নিজের সংগঠনের একজন ছাত্রীকে সে মোলেস্ট করলো, শ্লীলতাহানি করলো। তারপরে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলের কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সেই বাপ্পাদিত্যকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হলো। সে কেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার? সে ইতিহাসে, ভূগোলে, অঙ্কে, বিজ্ঞানে ভালো না, সে মোলেস্টেশনে ভালো মোলেস্ট করতে পারে, ভালো করে শ্লীলতাহানি করতে পারে। ভিডিও প্রকাশিত হয়েছিল ইউনিয়ন রুমের ভেতর, একটা ইউনিভার্সিটির ইউনিয়ন রুমের ভেতর দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি টাঙানো, তার সামনে খালি গায়ে মদের বোতল নিয়ে নাচছে। এই যোগ্যতায় স্টুডেন্ট অফ দ্য ইয়ার, মাল খেয়ে মমতার ছবির সামনে নাচতে পারে খালি গায়ে, এই যোগ্যতা সে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার পেল। একটার পর একটা কলেজে, ইউনিভার্সিটিতে গোটা 10 বছর ধরে, 12 বছর ধরে বাংলায় ভোট হয় না। বিনা ভোটে তৃণমূল কলেজগুলোকে, ইউনিভার্সিটিগুলোকে দখল করে রেখেছে। কোটি কোটি টাকা স্টুডেন্টস ইউনিয়নের নামে, কোটি কোটি টাকা বছর বছর পকেটে ভরছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে, এবং তারা শিক্ষাকেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে, তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতেই হলো। বিষয়টি আপনারা জানেন, 25শে জুন দক্ষিণ কলকাতার একটা আইন কলেজে একটি প্রথম বর্ষের ছাত্রী গিয়েছিল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে। তাকে সন্ধ্যের পর পর্যন্ত আটকে রেখে তারপর গণধর্ষণ করা হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় কলঘরে, তারপর সেখান থেকে গার্ডকে সরিয়ে দিয়ে গার্ড রুমেতে নিয়ে যাওয়া হয় তাকে। গার্ডের বেচারি কিছু করার উপায় ছিল না। মেয়েটি চিৎকার করেছে বাঁচবার জন্য, কিন্তু কেউ তার জন্য সাহায্যে এগিয়ে আসেনি। কিন্তু একটা ব্যাপার কিন্তু আপনাকে মানতেই হবে, যে ধর্ষকরা কিন্তু এই আরজি করের মতন মেরে টেরে ফেলেনি। তারা কিন্তু অনেক মানবিক। কেননা প্রথমবার যখন তার ওপর জোরাজুরি করা হয়েছিল, তখন সে যখন নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য লড়াই করেছিল, সেই সময় মেয়েটি কিন্তু ভয়ই হোক, যে কোনো কারণেই হোক, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরা কিন্তু দয়া পরবশত হয়ে একটা ইনহেলার এনে দিয়েছিল তাকে, যাতে সে একটু সুস্থ হতে পারে। কারণ কোনো অসুস্থ মেয়েকে তারা রেপ করতে চায় না, অতটা অমানবিক তারা নয়। তারা কিন্তু এরকম কোনো রাজনৈতিক জ্ঞান নিয়ে আসেননি। রেপ যদি করতে হয় তাহলে সুস্থ মেয়েদের সঙ্গে রেপ করাটা উচিত। যাই হোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন দল নেমে পড়েছে বিক্ষোভে। তার মধ্যে বিজেপিও আছে। বিজেপির রাজ্যেও যখন এই ঘটনা ঘটে তখন তারা কিন্তু চুপ করে থাকে। আর সবচেয়ে বড় মজার ব্যাপার দেখুন, যখনই রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল এদের বিরুদ্ধে এগুলো বলা হয়, একে অপরের দোষারোপ করতে থাকে, বলতে থাকে যে তোমরা করোনি, মানে ওরা করেছে বলে আমরা করলাম, আমাদের ব্যাপারটা কোনো ব্যাপার না, তোমরা কেন করেছিলে সেটার আগে জবাব দাও, আমাদেরটা পরে জবাব দেবো। আমরা এগুলোই শুনে শুনে সভ্যস্ত। আপনারা বড় বড় টিভি চ্যানেলে যখন দেখেন, ঘন্টা খানেক ধরে চলে, কিন্তু ঘন্টা খানেক ধরে চলবার পর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে শেষ হয়, কোনো কনক্লুশনে কিন্তু আসার জায়গা নেই। আমরা শুনি বসে বসে, চায়ের দোকানের আড্ডাটা তো এখন উঠে গেছে, তার বদলে আমরা এই অনুষ্ঠানগুলো শুনি। কিন্তু বিষয়টা কিন্তু অত হালকাভাবে নিলে হবে না। আমরা সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটু আলোচনা করেছিলাম। তার কাছে জানতে চেয়েছিলাম তিনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন। তিনি কিন্তু তার সুচিন্তিত মতামত একটা জানিয়েছেন আমাদের কাছে। প্রথমে আমরা তার সঙ্গে ফোনে কি আলোচনা করেছি সেটা আপনাদের শোনাচ্ছি, তার ফোনের সাক্ষাৎকারটাই। তারপর আপনাদের শোনাবো আরেক আইনজীবীর কথা, যিনি কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক,
এবং একজন বিশিষ্ট আইনজীবী এবং সমাজকর্মীও বটে। তিনি কি বললেন এই প্রসঙ্গে, সেই ফোন ইনটাও আপনাদের আমরা শোনাবো। প্রথমে শুনুন বোলান গঙ্গোপাধ্যায় কি বলছেন। নমস্কার, আমি ওই দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম বোলানদি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঘটনা হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটি মেডিকেল কলেজে একটি ধর্ষণের ঘটনা ঘটলো। এখন দেখতে পাচ্ছি 25শে জুন একটি আইন কলেজের ভেতরে ধর্ষণের ঘটনা ঘটছে। তো একদিকে মেডিকেল কলেজ, আরেকদিকে আইন কলেজ, কিন্তু ধর্ষণ চলেছে। এই জায়গাটায় দাঁড়িয়ে এই খবরটা আপনার কাছেও পৌঁছেছে, আপনি এটা কিভাবে দেখছেন? আমি এটাকে দেখছি একটা ক্ষমতার প্রকাশ হিসেবে। ধর্ষণ চিরকালই একটা মানে হাতিয়ার, যেটা দিয়ে যে ধর্ষণকারী বা যারা ধর্ষণকারী তারা প্রমাণ করতে চায় যে তারা কতটা ক্ষমতাবান। এবং এইখানে এই ঘটনা, আজিকারের ঘটনাতেও এই ক্ষমতাবানের আস্ফালনটাই দেখছি। ধর্ষণ চিরকালই এদের হাতিয়ার এবং নানাভাবে নানা ঘটনায় সারা পৃথিবী জুড়েই আমরা দেখেছি যে ক্ষমতার দম্ভ প্রকাশ পায় ধর্ষণের মধ্যে দিয়ে। আমাদের এখানে এই ল কলেজের ঘটনাটাতে যেটা দেখছি, সেটা আরজিকরের ক্ষেত্রেও সত্য, যে কোন রকম কোন ইলেকশন, মানে ছাত্র সংগঠনের কোন ইলেকশন এখানে হয় না। এবং এই না হওয়াটা যে ক্ষমতার একটা কেন্দ্রীভূত একটা জায়গায় হয়েছে এবং একটা ক্ষমতার বিকৃত রূপ তৈরি হয়েছে, এই ধর্ষণগুলো তারও প্রকাশ। এই যতদিন না ঠিকভাবে কলেজে ইলেকশন হতে পারছে এবং ছাত্র সংগঠন ছাত্ররা নিজেদের মতন করে তৈরি করতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু এই ধর্ষণ বন্ধ হবে না বলে মনে হয়। এবং এই ধর্ষণ আরো কলেজে কলেজে আমাদের শুনতে হবে। কারণ প্রধান কারণ হচ্ছে যে শাসকের যারা মানে প্রতিনিধি, তাদের মাথার উপর শাসকের হাত আছে। শাসকের মানে রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, শাসক রাজনৈতিক দলের, তাদের মাথার উপর শাসকের হাত আছে এবং ফলত তারা তাদের ইচ্ছে মতো যা ইচ্ছে করার এবং এই লাইসেন্সটা পেয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবং কোনো জায়গায় কোথাও কোনো আইন শৃঙ্খলার শাসন নেই বলে এই লাইসেন্সটা পেয়ে তাদের অনেক বেশি মানে দম্ভ প্রকাশ পাচ্ছে। এখানে আমরা দেখছি যে যে মূল অভিযুক্ত সে কলেজের প্রাক্তন ছাত্র, কিন্তু সেই কলেজ চালায়। এটা হতো না যদি নতুন, আমি ধরে নিলাম যদি সেখানে টিএমসি ইউনিয়নও হতো, তাহলেও এটা হওয়া কম সম্ভাবনা থাকতো। কারণ নতুন ছেলেরা উঠে আসতো যারা ক্ষমতা ভাগ করে নিত। এখন এই যে একটা কেন্দ্রীভূত ক্ষমতা রাজনৈতিক দলের হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে, এটা তারই একটা মানে উলঙ্গ প্রকাশ, এছাড়া আর বলার কিছু নেই। বিভিন্ন মিডিয়াতে যখন কেন্দ্রের শাসক দল বা রাজ্যের শাসক দলকে এ বিষয়ে প্রশ্ন করা হয়, তারা একে অপরকে দোষারোপ করেন। মানে ওরা করেনি, মানে ওরা করেছে বলে আমাদেরটা। হ্যাঁ, এটা তো একটা মানে নিজেকে যে চুরি করে সে তো বলবেই যে আমি কি একা চোর। এইটা হচ্ছে ক্লাসে যারা ফেল করে তারা সবসময় বলে যে আমি কি একা ফেল করেছি, ও তো ফেল করেছে, সেও তো ফেল করেছে। এইটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা দুর্বলের ছলনা। এটা ঠিক যে সে জানে যে সে অন্যায় করেছে, তখন তার দলটাকে ভারী করার তার একটা প্রয়োজন হয়ে পড়ে। এটা তারই প্রকাশ। এই নারী বিষয়ক দপ্তরের মন্ত্রী শশী পাজা একটু আগে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বিরোধী রাজনৈতিক দলগুলো যে বিক্ষোভ প্রদর্শন করেছে
সে ব্যাপারে তিনি আপত্তি জানিয়ে বলেছেন যে মহিলাদের শরীর নিয়ে রাজনীতি কেন? মানে কেউ যদি ধর্ষণের প্রতিবাদ করে তাহলে সেটা হয়ে যাচ্ছে রাজনীতি, সুতরাং মহিলাদের শরীর নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। হ্যাঁ, এটা দেখুন, এই কথাটা মানে কোনো শাসক দলের পক্ষ থেকে বলা সাজে না। এবং এটা কিন্তু এটাও সত্যি কথা যে এই যে আইন শৃঙ্খলাটা ফেরাবার কিন্তু কেউই কোনো চেষ্টা করছে না। সকলেরই কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 26-এর ভোটটা। এবং যত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে বিরোধী দল, তত বেশি তাদের কি বলবো, তাদের ক্রেডিবিলিটি বাড়বে, এই মান্যতা বাড়বে, এইটা তারা মনে করছে। এবং সেইটা মনে করতে গিয়ে নারী শরীরকে হাতিয়ার করে করছে না জগন্নাথের রথকে হাতিয়ার করে করছে, সেগুলো তাদের কাছে ধর্তব্যের বিষয় নয়। তারা কোনো একটা ইস্যু পেলে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং নগ্নভাবে এবং অত্যন্ত খারাপভাবে কথাগুলো বলবে। এইখানে নারী শরীর, আবার জগন্নাথের রথও আছে এর সঙ্গে জড়িত। হ্যাঁ, কাজেই কোথাও ধর্ম, কোথাও নারী, কোথাও চুরি, যেখানে যেটা মানে যা যা পাওয়া যায় এই হিসেবে। তবে এটাও সত্যি কথা যে শাসক দলের যাদের ওপর আইন শৃঙ্খলা রক্ষার ভার দিয়েছে জনগণ, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা তাদের মানতে অসুবিধে হলেও তাদের মানতে হবে। তারা তো শুধু রাজনৈতিক দল হিসেবে কথা বলছেন না, শশী পাজা তিনি একজন মন্ত্রী হিসেবে কথা বলছেন। সেখানে তিনি ওই ধর্ষিতা মেয়েটিরও মন্ত্রী, আবার শুভেন্দু অধিকারীরও মন্ত্রী। কাজেই সেই হিসেবে কথাগুলো বলা দরকার বলে মনে করি। যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভয়ানক মনে হচ্ছে সেটা হচ্ছে যে ছেলেটি মূল পান্ডা, তার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র। সে নাকি একজন আইনজীবীও বটে। তো মনোজিৎ মিশ্র মেয়েটিকে বলেছে যে তার যদিও একজন গার্লফ্রেন্ড আছে, তবুও এই মেয়েটিকে সে পছন্দ করে এবং একেই বিয়ে করতে চায়। এই মেয়েটি যখন রাজি নয়, কারণ তার একজন স্টেডি বয়ফ্রেন্ড আছে, সে রাজি না হওয়াতে তার উপরেই অকথ্য অত্যাচার চললো। তার মানে সেই যে মনুবাদী সংস্কৃতির কথাটা বলা হয় বিজেপির বিরুদ্ধে, আমরা তো দেখছি রাজ্যের শাসক দলের যে সব পুরুষ নেতারা রয়েছে। বিজেপি সংস্কৃতিগতভাবে কে বিরোধী কে পক্ষে রাজনৈতিক দলে, সেটা দিয়ে এটার বিচার হয় না। এটা হচ্ছে একটা সংস্কৃতিগত প্রশ্ন। এখন এই সংস্কৃতিগত প্রশ্নে আমরা তো দেখছি যে রথ নিয়ে টানাটানি হচ্ছে। এটা বিরোধী জগন্নাথ না পক্ষের জগন্নাথ না বিপক্ষের জগন্নাথ, এই নিয়ে তো কোনো তর্ক চলতে পারে না। এটা একটা সাংস্কৃতিক মাপকাঠি। এই মনুবাদী রাজনীতিতে এরা বিশ্বাস করে না, এই কথা এরা কোনোদিন বলেছে বলে জানি না। এবং এরা প্র্যাকটিস করে না, এরকম কথাও বলেছে বলে জানি না। এরা কোনো ঘোষিত নীতি কখনো ঘোষণা করেনি, এরা কখনোই জানায়নি এদের আদর্শটা কি। আমরা বিজেপিকে জানি মনুবাদী দল বলে, কিন্তু তৃণমূল মনুবাদী দল নয়, এটা আপনাদের কাছে তৃণমূলের লোকেরা কখনো বলেনি। এইটা তো একটা আকাশ থেকে পড়া যে আমি এ বিরোধী সেই জন্য মনুবাদী নয়, এটা তো হতে পারে না। এটা তো সংস্কৃতিগত, তার শিক্ষাগত, তার দৃষ্টিভঙ্গিগত বিষয়। না, আমি একটি পুরুষ হিসেবে একটি মেয়েকে পছন্দ, সে যদি বিয়ে করতে রাজি না হয় তাকে ধর্ষণ করে দাও, এই যে মানসিকতাটা, না এইটাই যে মানসিকতা বা এইটাই যে আমার সেটা মনে হয় না। এটা একটা ছুতোও হতে পারে যে মেয়েটিকে ধর্ষণ করবার আগে তাকে একটা মানে তার সঙ্গে কথা বলা এবং তাকে একটা মোল্ড করবার চেষ্টা, সেটাও হতে পারে। আমি এগুলো বলতে পারবো না, কারণ আমি এর সত্যতা সম্পর্কেও কিছু জানি না। এটা সম্পূর্ণ এখনো মানে একটা ফ্লুইড স্টেজে রয়েছে, আমরা কিছু জানতেই পারিনি। হ্যাঁ, ঠিকই কথা, ঠিকই কথা। এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে সাপোজ যদি ধরা যেত যে মূল অপরাধী সে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের হতো, তাহলে বিজেপির তরফ থেকে শুরু হয়ে যেত একটা অন্য ধরনের বিক্ষোভ।
কিন্তু যে আমি সেটা বলতে পারবো না। আর যে আমি তো বিজেপি বা তৃণমূল কিছু নয়, আমি সেটা বলতে পারবো না যে বিজেপি সেটা করতো কি করতো না, হ্যাঁ। কারণ উল্টোটাও হতে পারে। কারণ তমান্নার বাড়িতে কিন্তু বিজেপি নেতারা সবাই যাচ্ছেন এবং তমান্নার পক্ষেই কথা বলছেন। হ্যাঁ। যে এটা হতোই এমন দেখে দেওয়ার আমি পক্ষপাতী নই। আচ্ছা, যেটা রাজনৈতিক কৌশল হিসেবে তাদের মনে হবে যে এটা করলে ভোটে ভালো, সেইটা তারা করবে। হ্যাঁ, সে যখন মনে হবে মুসলিমদের ঘৃণা করা ভালো, তখন ঘৃণা করবে, ভোট যদি তাতে বেশি আসে। আবার যখন এই তমান্নার ঘটনাটা ঘটেছে, তমান্নাও তো মুসলিম মেয়ে, তো তমান্নাকে তো তাহলে এরা সাপোর্ট করতে যাচ্ছে কেন? এইভাবে এত সাদা কালো ব্যাপারটা নয়, তার মধ্যে অনেক ধূসর অঞ্চলও থাকে। তো এই মুহূর্তে পুলিশের যা ভূমিকা তাতেও একটুখানি ধোঁয়াশা রয়ে গেছে। বিভিন্ন যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে যারা ভালো বিশেষজ্ঞ তারা বলছেন যে এতে 20 বছরের কারাবাসও হতে পারে এবং লাইফার উপরে দিতে পারে। কি চার্জ দিয়েছে তার উপর নির্ভর করবে, সেসব কিচ্ছু হয়নি। তবে আমি তো গণৎকার না, আমি কি করে জানবো যে থানায় পুলিশ তাদের কি চার্জ দেবে এবং কি চার্জ দেবে, তার উপরে এই সম্পূর্ণটা নির্ভর করছে। তাহলে যে জনগণের যে প্রতিবাদ, সেটা তো জনগণ সংগঠিতভাবে তো প্রতিবাদ করার ভাষা নেই, তাকে বিরোধী রাজনৈতিক দলের উপরই তো নির্ভর করতে হচ্ছে। তা কেন? আমি সেটা মনে করি না। জনগণ যদি মনে করে যে তারা প্রতিবাদ করবে, আমরা অভয়ার সময় দেখেছি জনগণ প্রতিবাদ করেছে, বিজেপি না গিয়েও প্রতিবাদ করেছে। কিন্তু সেই প্রতিবাদ তো একটা জায়গায় গিয়ে ঝুলিয়ে গেল। সেটা সবসময়ই হয়, সেটা সবসময় হয়। বিরোধী দল যে প্রতিবাদ করে সেটা কি খুব সবসময় খুব কার্যকর হয়? ঠিক, সেটাও ঠিক। তাতে প্রতিবাদের মানবতা হারায় না। কার্যকর হলো কি হলো না, কোর্ট কি রায় দিল, এর উপরে প্রতিবাদের ভবিষ্যৎ নির্ভর করে না। জনগণ যদি মনে করে তারা প্রতিবাদ করবে, তাহলে বিজেপির ছাতার তলায় না গিয়েও প্রতিবাদ করতে পারে। সেটা পশ্চিমবঙ্গে এই গত বছরই আমরা দেখেছি। ঠিক আছে, আপনার একটু অভিমতটা জানলাম। টাটকা ঘটনা ঘটেছে। আগামী দিনে আবার যদি আমাদের কিছু প্রয়োজন হয় আপনার কিন্তু শরণাপন্ন হব। ঠিক আছে, ঠিক আছে। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। নারী শরীরকে ধর্ষণের ট্র্যাডিশন, নারী শরীরকে লুট করার ট্র্যাডিশন, সেই মানব সভ্যতার শুরু থেকেই। 25শে জুন দক্ষিণ কলকাতার ল কলেজের চত্বরে রাজ্যের শাসক দলের আশীর্বাদ ধন্য এক প্রাক্তনী, যিনি আবার বিশেষ সুপারিশে চুক্তিভিত্তিক কর্মীও বটে, তিনি ইচ্ছা পূরণ করেছেন তাই কলেজের এক প্রথম বর্ষের ছাত্রীর শরীর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। নাম তার মনোজিৎ মিশ্র। তিনি খাঁটি ব্রাহ্মণ সন্তান এবং ক্রিমিনাল লয়ারও বটে। আরেক সহযোগী প্রমিত মুখোপাধ্যায় আরেক ব্রাহ্মণ সন্তান। তৃতীয় সঙ্গী ইসলামিক জাইব আহমেদ। অপরাধীর যে কোনো ধর্ম হয় না, জাত হয় না, আশা করি এবার বুঝেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। আজ যদি ঘটনাটা জাইব আহমেদ একাই ঘটাতো বা তার নেতৃত্বে হতো, তাহলে বিজেপি হয়তো রাষ্ট্রসংঘে মুসলিম সন্ত্রাসের অভিযোগ জানাতো। তবে রাজ্যের শাসক দলের মহিলা বিধায়ক তথা নারী ও শিশু সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাজা যতই বিরোধীদের বিক্ষোভকে মাদ্রামি বলুন, যতই বলুন নারী শরীর নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, এভাবে সাজ দিয়ে মাছ ঢাকা যায় না। মুখ্যমন্ত্রীর ভাষায় দলের এই দুষ্টু ছেলেদের জানি আমরা যে পাড়ায় পাড়ায় খুবই দরকার 26-এর ভোট বৈতরণী পার হতে। কিন্তু এভাবে কতদিন? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দীঘায় সোনার ঝাড়ু দিয়ে মার ঝাড়ু মেরে জঞ্জাল সাফাই করছেন, তখন কলকাতার উত্তাল হচ্ছে এই ঘটনায়। দুর্মুখরা বলছেন হাসপাতাল, আইন কলেজের পর এবার শুধু নবান্ন আর বিধানসভা লালবাজারই বাকি রইল ধর্ষণের জন্য। তবেই 16 কলা পূর্ণ হবে। কালীঘাটের প্রোডাক্ট মনোজিৎ রীতিমতো গুণী ছেলে। কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অশোকদেব বিধায়ক তথা আইনবিদ মহাশয় যোগ্য ছেলেকেই কলেজের কর্মী নির্বাচন করেছেন। কালীঘাট মন্দির অঞ্চলে বাবার প্রসাদী প্যাড়ার দোকান। 2012 সালে ল কলেজে ভর্তির 1 বছরের মধ্যেই ছুরি মারার অভিযোগে কালীঘাট থানায় মামলা হয় মনোজিৎ ওরফে ম্যাঙ্গোর বিরুদ্ধে। ফেরার হয়ে যায় সে।
2017-তে আবার কলেজে ভর্তি, 2021-এ পাস, কিন্তু কলেজেই চলে তার দাদাগিরি। 2022-এ দলেরই তৈরি ছাত্র ইউনিয়ন ভেঙে নিজের ইউনিট বানায়। সমাজ মাধ্যমে দলের তাবর নেতাদের সঙ্গে শুধু ছবি নয়, বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গেও তার হৃদ্যতা সকলের কাছে পরিষ্কার হয়ে ওঠে। সঙ্গী দুই ধৃত নন্দীভিঙ্গির বাড়ির লোকজনদের বক্তব্য, সঙ্গদোষে নষ্ট হয়েছে তাদের পরিবারের সন্তান। এবার আমরা সরাসরি চলে যাব কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক আশরাফ আহমেদের কাছে, এবং তিনি কিন্তু একাধারে কলকাতার উচ্চ আদালতের আইনজীবী এবং সমাজকর্মী। তার সঙ্গে ফোনে কথা বললাম এই ঘটনাক্রম সম্বন্ধে। শশী পাজা যা মন্তব্য করেছেন সে সম্পর্কে তার আমরা কাউন্টার মন্তব্য জানতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়া একটা খবর দেখেছিলাম যেখানেতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ এবং আইনজীবী, তিনি বলেছেন যে বন্ধু বান্ধবীদের মধ্যে যদি ঝগড়া হয়, তার থেকে যদি রেপ হয়, তার জন্য প্রশাসন কি করতে পারে। একটা অদ্ভুত যুক্তি বলেছেন, একজন সাংসদও বটে এবং একজন আইনজীবীও বটে। সে প্রসঙ্গেও কিন্তু আমরা আশরাফ আহমেদের কাছে কিন্তু প্রশ্ন রেখেছিলাম, তিনি কি বললেন এই প্রসঙ্গে। সবশেষে তার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে চেয়েছিলাম, মেয়েরা কিন্তু ঘরে বাইরে সব জায়গায় নিরাপদ নন। কেমন নিরাপদ নন? এখানে যারা রেপ করলো সেটা তো হলো তার কলেজের পরিচিত যারা, তারা রেপ করলেন, বাইরের কোনো অপরিচিত রেপ করেননি। আর বাড়িতে একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের, আমাদের এখানকার এক জেলার ঘটনা। সেখানে একটি মেয়ে তার পরিণত বয়সে, অর্থাৎ 18+ বয়সে, সে একটি অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে। মেয়েটির বাবা ইসরায়েলেতে চাকরি করেন, তিনি ঘটনাটা জানতে পারেননি তখনও, কিন্তু বাড়ির লোক মানে কাকা কাকিমা, খুড়তো ভাই, জ্যাঠা জেঠিমা, এরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এ বাড়িতে ওই মেয়েকে আর ঢুকতে দেওয়া নেই। ঠিক আছে, নাই করতে পারেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কি কাজ করেছেন, তারা শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন। পুরোহিত ডেকে খুড়তো ভাই ন্যাড়া হয়ে সেখানে শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করে তাকে, তার শ্রাদ্ধ করে তাকে ভুলে যেতে চেয়েছেন। করা যায়? আমি মানবিকতার কথা ছেড়ে দিচ্ছি, সংবিধানগতভাবে কি করা যায়? করা যায় না। সেখানে এই যে ঘটনাটা ঘটেছে, এটাও কিন্তু একটা অমানবিক আচরণ হয়েছে। এটা শারীরিকভাবে ধর্ষণ না হলেও মেয়েটির সঙ্গে কিন্তু মানসিকভাবে ধর্ষণ করা হয়েছে। আর ধর্ষণ করলো কারা? বাড়ির লোকেরা ধর্ষণ করলো। আইন কি বলছে? পুলিশ কিছু বলেনি, স্থানীয় এমএলএ কিছু বলেননি, স্থানীয় এমপি কিছু বলেননি, স্থানীয় পঞ্চায়েত যারা রয়েছেন তারা কিছু বলেননি, এমনকি মানবাধিকার কমিশন, আমরা যেখান থেকে জানতে পেরেছি খবরের কাগজ থেকে, তারাও তো জানতে পেরেছেন সেখান থেকে। তারা কি ব্যবস্থা নিয়েছেন এই ঘটনার পর? ঘটনাটা ঘটে গেছে 17 জুন 2025-এ, কিচ্ছু তারা ব্যবস্থা নেননি। কিন্তু পুলিশের স্বতঃস্ফূর্তভাবে, প্রশাসনের স্বতঃস্ফূর্তভাবে এবং মানবাধিকার কমিশনের কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাটি নিয়ে একটি মামলা করার দরকার ছিল এবং বাড়ির লোকদের ডেকে পাঠানোর দরকার ছিল, কিচ্ছু হয়নি। সুতরাং মেয়েরা কতটা নিরাপদ, আমাদের দেশের কথা তো আলাদা সরিয়েই রাখছি, যেহেতু রাজ্যে থাকি রাজ্যের কথাই বলবো, আর কথা বাড়াচ্ছি না। চলুন সোজাসুজি আমরা চলে যাই আশরাফ সাহেবের সঙ্গে, তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি আইনি কি ব্যাখ্যা দিচ্ছেন এই আইন কলেজের যে ধর্ষণটা ঘটে গেল সে সম্পর্কে, এবং দ্বিতীয় যে কথাটি বললাম, মানসিকভাবে যে মেয়েটি ধর্ষিতা হলো, তার বাড়ির লোকজনের কাছে তার শ্রাদ্ধ করা হলো, সেই বিষয়টা নিয়ে। চলুন চলে যাই ফোন ইনে। নমস্কার। নমস্কার। নমস্কার আশফাক সাহেব, আপনাকে আজকে আমি যে কারণে ফোনটা করলাম, একজন আইনজীবী হিসেবে আপনার কাছে আমার একজন প্রশ্ন, সেটা হচ্ছে যে 25শে জুন রাত্রে কলকাতার আইন সংক্রান্ত একটি কলেজ, সেখানে দক্ষিণ কলকাতায়, সেখানে সেই কলেজেরই এক প্রথম বর্ষের এক ছাত্রীকে একজন প্রাক্তন ছাত্র, যিনি আবার একজন নাকি ক্রিমিনাল লয়ার, তিনি ধর্ষণ করেছেন আর দুই সঙ্গীকে নিয়ে। তো একজন আইনজীবী হিসেবে, একটা আইনজীবী, পেশাগত একজন আইনজীবীর নামে যখন এরকম ঘটনাটা আঙুল উঠছে এবং তিনি গ্রেপ্তারও হয়েছেন, এটা আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? সম্পূর্ণ লজ্জাজনক। আজকে একজন আইনজীবী হিসেবে
খুব খারাপ লাগছে যে একটা ল কলেজ কেন কোনো কলেজে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। হ্যাঁ, দক্ষিণ কলকাতার একটি নামী আইন কলেজে যেভাবে আর্জিকর ঘটনা ঘটেছিল, ছাত্রীর উপর যে সংগঠিত ধর্ষণের ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি রাজ্যের নৈতিক ভেঙে পড়ার জ্বলন্ত উদাহরণ বলে আমি মনে করি। রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করছে এখানে নারী নিরাপত্তা শুধু প্রচার সর্বস্ব নয়, বরং চরমভাবে বিপন্ন। এই ঘটনায় যে অভিযুক্তদের সাথে শাসক ছাত্র সংগঠনের যোগসাজশ, এইসব, এটা কি আদৌ মানে এই ছাত্র সমাজ যে তৈরি হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা, তারা কি আদৌ কোনো নৈতিক দায়িত্ব? ছাত্র পরিষদ, জাতীয় কংগ্রেসের একটি ছাত্র পরিষদের নাম চুরি করে তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করা হয়েছে, কিন্তু এই ছাত্র পরিষদে আদৌ কি কোনো মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো নৈতিক ভাবে তাদেরকে এথিক্যাল কিছু শেখাচ্ছেন? না, তাদের এই নেতাগুলো যার ছবি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বহু বড় বড় নেতার সাথে তাদের এই আচরণ, একটি সাহসটা কোত্থেকে আছে? আমার প্রশ্ন যে এখানে রাজনৈতিক তৃণমূলের যে মদত, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এই মদতের কারণে যা করবি কর, আমরা দেখে নেবো, দাদারা বসে আছি। এটা লজ্জাজনক। আজকে বাংলার বুকে এরকম ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন। এ খুব লজ্জাকর বিষয়। একজন আইনজীবী হিসেবে তীব্র নিন্দা এবং চরম কঠোর শাস্তির জানাচ্ছি, এবং ভিকটিম যে আছে ওনার, আমি মনে করি ওনার প্রয়োজনীয় সিকিউরিটির ব্যবস্থা অনারেবল হাইকোর্টকে করা উচিত, যাতে করে ওনার সিকিউরিটির প্রশ্নে, কারণ আমার আশঙ্কা আছে যে তৃণমূলের এই ছাত্র প্রভাবশালী হওয়ার কারণে ওনার সিকিউরিটিতে কোনো মানে প্রভাব পড়বে কিনা, ওই জন্য সিকিউরিটি আগে আমি চাইছি, যাতে করে এই কেসটা অচিরেই ধ্বংস না হয়ে যাক, বরং এর শেষ পর্যন্ত আমরা দেখতে পারি এবং এই অপরাধীদের শাস্তি আমরা যেন দেখতে পারি। লজ্জাজনক বিষয়, সম্পূর্ণ লজ্জাজনক। আমি আপনাকে আরেক আইনজীবীর কথা বলতে পারি, যেটা হচ্ছে আমার কাছে প্রামাণ্য তথ্য নেই, আমি যেটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেখানে আরেক আইনজীবী, এই শাসক দলেরই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সাংসদও বটে তিনি বলেছেন এক বন্ধু তার এক বান্ধবীকে যদি ধর্ষণ করে, সেখানে প্রশাসন কিভাবে আটকাতে পারে? কি দেখেন? লজ্জাজনক। এই আইনজীবী মনে হয় নিজের আইনি সত্তা, নৈতিকতা সম্পূর্ণ বেঁচে দিয়ে চটি চাটাতে খুব মানে এতটাই নিচে নেমে গিয়েছেন যে আইনজীবী আজকে ভুলে গেলেন একটি নারীর সম্মান। কি কি প্রশাসন দেখবে না, মানে একটা কলেজের মধ্যে ঘটনা ঘটছে, কোনো পাড়ায় কোথাও রাস্তায় ঘটনা ঘটছে না, সেখানেও প্রশাসনের দায়বদ্ধতা থাকে। সেখানে কলেজের মধ্যে একটা বিভৎস ঘটনা ঘটছে, কলেজের ভাইস প্রিন্সিপাল মিডিয়ার সামনে বক্তব্য দিতে গিয়ে থতমত খাচ্ছে, কথা বলতে পারছে না, আর এটাকে সামান্য বিষয় বা এটা দেখে লজ্জাজনক বিষয়। এই ধরনের আইনজীবীর বক্তব্যে আমি মোটেই সহমত নয়, বরং নিন্দা জানাই যে কল্যাণ ব্যানার্জি নিজের, মানে কি বলবো, হাইকোর্টের ওনার আচরণ মাঝে মধ্যেই আপনারা দেখতে পান, মিডিয়ার বন্ধুরা যারা আছেন দেখতে পান যে কি ধরনের আচরণ জাজেসদের রুমে করে, বরং জাজেসরাও আটকাতে পারে না, আটকায় না অনেক সময়। এটাও লজ্জাজনক বিষয়, সম্পূর্ণ লজ্জাজনক বিষয়। এই ঘটনায় বরং ওনাকে দাবি করা উচিত ছিল যে ইমিডিয়েট তাদেরকে শাস্তির ব্যবস্থা, প্রশাসনের ব্যর্থতা, এগুলোকে প্রশ্ন চিহ্ন। একের পর এক প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। কালীগঞ্জের ইলেকশনে তামান্না নামে মরে যেতে হচ্ছে, তাকে মেরে ফেলছে তৃণমূলের দুষ্কৃতীরা, এবং বিভিন্ন জায়গায় বোম, সাবল, গুন্ডা গার্দি, মহেশতলা দাঙ্গা, শামশেরগঞ্জ দাঙ্গা, বিভিন্ন জায়গায় চারদিকে অশান্তি, আর একদিকে শুধু ধর্মের নামে যেটা রাজনীতি বিজেপি করে, সেই রাজনীতি মমতা ব্যানার্জি, বিজেপি দেশে রামের রাজনীতি করছেন, মমতা ব্যানার্জি যে জগন্নাথের রাজনীতি করছেন। এদিকে ধর্ষণ হয়েছে, তার কোনো প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর নেই, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক দীঘাতে গিয়ে উৎসবে মেতে আছেন। এটা লজ্জাজনক বিষয়, এবং এই কল্যাণ ব্যানার্জিকেও লজ্জা করা। মুখ্যমন্ত্রী যেমন, মুখ্যমন্ত্রী এই সাংসদ
উকিলও তেমন। এবার একজন আপনার মহিলা মন্ত্রীর কথা বলি, শশী পাজা, ডক্টর শশী পাজা। তিনি নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রকের দায়িত্বে আছেন। তিনি বলছেন যে ঘটনা যেটা হয়েছে সেটা লজ্জাজনক, আমরা তার জন্য তার প্রতি সহানুভূতিশীল, তার সমস্তভাবে আমরা দেখব এবং যাতে অপরাধীরা কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করব। কেন পুলিশ 24 ঘন্টার মধ্যে 3 মূল অভিযুক্তকে তো গ্রেপ্তার করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা যেটা বলেছেন সেটা হচ্ছে বিরোধীরা মানে আপনারা মহিলাদের শরীর নিয়ে রাজনীতি করছেন। মোটেই নয়। বিরোধীদের কাজ হচ্ছে, বিরোধীদের দায়িত্ব হচ্ছে শাসককে প্রশ্ন করা, শাসকের ভুলগুলো ত্রুটিগুলো চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া, এবং বিরোধী না থাকলে গণতন্ত্র অসম্পূর্ণ থেকে যায়। এইখানেই আমার কথা হচ্ছে যে শশী পাজা মাননীয় মন্ত্রী উনি একটা সব জিনিসকে বিরোধী করে শেষ করে দিতে চাইবেন। উনি কি চাইছেন বিরোধীরা প্রশ্ন না করুক, ওনার ডিক্টেটরিয়াল রোলকে মেনে নিক। বাংলা যে আজকে সম্পূর্ণভাবে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, প্রশাসনিক ভাবে, নারী সুরক্ষা থেকে সবগুলো দিক দিয়ে কিন্তু শেষ, ধ্বংস। কিছুদিন আগে আমি খবর পেয়েছিলাম হাওড়া নবান্নর কাছে এক ইমামকেও থাপ্পড় মারা হয়েছে তৃণমূলের কিছু লোকেরা, বলেছে জয় শ্রীরাম বল। বিজেপির লোকেরা না, তৃণমূলের লোকেরা বলছে জয় শ্রীরাম বল মেরেছে। চারদিকে যেমন সংখ্যালঘুদের উপর অত্যাচার, নারীদের উপর অত্যাচার, মানে কি বলবো, সারা বাংলা জুড়ে একটা বিভীষিকা দেখা যাচ্ছে। বিজেপি এবং বিজেপির সাথে মিলে তৃণমূল সম্পূর্ণভাবে বিরোধীদের ধ্বংস করে দিতে চাইছে এবং বিরোধিতা করা একটা অপরাধে দাঁড় করিয়ে দিতে চাইছে। কোথাও মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের শিক্ষকরা আন্দোলন করতে চাইলে আন্দোলনের একদিনের জন্য 1 ঘন্টারও পারমিশন দেওয়া হচ্ছে না। কোথায় গণতন্ত্র? আজকে বাংলার বুকে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। শশী পাজা মন্ত্রীকে বলবো, এইসব কি বিরোধীরা আপনাদের চোখে চোখ রেখে দেখিয়ে দেবেন না? দেখাবে অবশ্যই। আমরা শশী পাজার কথাই শুনবো না। আমরা ভারতবর্ষের সাংবিধানিক যে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে, এই অধিকারকে আমরা অতি অবশ্যই প্রয়োগ করব এবং আরো বেশি করে সরকারের যেগুলো ভুল, সেই ভুলগুলো দেখাবো, যেগুলো অন্যায় সেই অন্যায়গুলোকে তুলে ধরবো এবং সরকারকে ঘিরে ধরবো। শশী পাজা আরো বলেছেন, তিনি বলেছেন যে আপনারা তো নারী শরীর নিয়ে রাজনীতি করছেন, এসব না করে রাষ্ট্রপতির ওপর চাপ সৃষ্টি করুন। যে অপরাজিতা বিলটা পাশ করানো হয়েছে বিধানসভা থেকে সেটাকে যেন রাষ্ট্রপতি তার সম্মতি সূচক সইটা দেন। আপনারাই তো বাধা দিচ্ছেন সেই অপরাজিতা বিল নিয়ে, কারণ ওই বিলে তো পরিষ্কার বলা আছে যে ধর্ষকদের এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই দিতে হবে। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনি আইনজীবী, আপনি ভালো বলতে পারবেন। আমাদের ধারণা যেটা হচ্ছে ভারতীয় দণ্ডবিধির 303 ধারায় একটা লেখা আছে, সেটা হচ্ছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কোনো আসামি যদি খুন করে তবে তার সাজাই একমাত্র মৃত্যুদণ্ডই হবে, অন্য বিচারের বিষয়টা থাকবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিচার নির্ভর করবে তার ঘটনাবলীর ওপর নির্ভর করে। সেখানে এই 2024 সালে রাজ্যের আইনসভা এমন একটা বিল আনলো কি করে যেখানে একটা মাত্র মৃত্যুদণ্ডকেই সাজা হিসেবে দাবি করা হচ্ছে, অর্থাৎ বিচারকের এখানে কোনো কাজ থাকছে না। সেই বিল অনুযায়ী মানে যেই কেসটা যাবে শুনানির জন্য, শুনানি শোনার পরে উনি এই ফাঁসির অর্ডারটা দিয়ে দেবেন। এটা বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী নিজেকে অনেক বড় উকিল মনে করেন, কিন্তু আসলে উনি কত বড় উকিল বা কত বড় কি সেটা বাংলার মানুষ ভালোভাবেই জানে। আমার প্রশ্ন সেখানে নয়। আমার কথা হচ্ছে যে কথাটা উনি বলেছেন বা যে আইনটাকে উনি পাশ করিয়েছেন, একটা প্রত্যেকটা জিনিসের প্রেক্ষাপট থাকে। ধর্ষণ, কখন ধর্ষণ হবে, কিভাবে রেয়ার অফ দ্য রেয়ার কেস সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, কখন হবে, সেই বিষয়গুলো আছে। তো সেটা কে মানে আপনার কথা সত্যি যে সেটাকে প্রক্রিয়াটাকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যে আইন তৈরি করে দেবে সেই আইনটাকেই মানে একেবারে প্রয়োগ করে দেবে এবং বিনা বিচারে, এটা তো আর সম্ভব নয়। তো অলরেডি ধর্ষণের সাজা
রেয়ার অফ দ্য রেয়ার কেসে অবশ্যই ফাঁসি দণ্ড আছে, ফাঁসি দেওয়া যাবে। হ্যাঁ, সেখানে কোনো কিছু গল্প নেই। সেখানে মুখ্যমন্ত্রী নতুন করে আইনের আমি প্রয়োজনীয়তা মনে করি না। ওই আইন বিনা জুরিস্টিক ভিউয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত তার পুলিশ প্রশাসন যেন ভালো করে কাজ করে। যদি সঠিকভাবে পুলিশ প্রশাসন সবুজ দেই করে, এবং ভারতীয় বিচার ব্যবস্থার একটি বড় ভঙ্গুর অবস্থায় রয়েছে, সেটাও ঠিক করা, কিন্তু এটা মুখ্যমন্ত্রীর বিষয় নয়, বরং এটা ভারতবর্ষের বিষয়। সকল মানুষকে এগিয়ে এসে ভারতীয় বিচার ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে হবে। কিন্তু সেই প্রশ্ন বাকি দিয়ে এমনি তো যদি চার্জশিট দিয়ে ঠিক মতো ইনভেস্টিগেশন করে তাদেরকেই করে, এবং তাদেরকে যদি ছাড়ানোর ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজেই করে, বুদ্ধি দিয়ে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করে দেয়, তাহলে তো সাজা পাবে না, বরং এভিডেন্স গুলো ওনার পুলিশ রোল এখানে বিশাল রয়েছে। এবার আপনার কাছে আমার যে প্রশ্নটা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে, আমাদের হাতে খুব সময় কম, আমি একটু সংক্ষেপে বলছি, আপনি একটু সংক্ষেপে উত্তরটা দিয়ে দেবেন। সেটা হচ্ছে যে এখন মানুষ তাদের মেয়েদের স্কুল কলেজে যে পড়তে পাঠাবে, কেন মেয়েটা গিয়েছিল সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপ করতে গিয়েছিল, তাকে প্রথমে আনুগত্য তাদের প্রতি আছে কিনা, মানে টিএমসি দলের প্রতি আনুগত্য আছে কিনা সেই কমিটমেন্ট করানো হয়। মেয়েটি বলে হ্যাঁ আমার আনুগত্য আছে, তারপর তাকে বসিয়ে রাখা হয়। তারপর নাকি তাকে অফার দেওয়া হয় যে তিনি তাকে বিয়ে করতে চান। মেয়েটি বলে আমার তো স্টেডি বয়ফ্রেন্ড আছে, আমি এই বিয়ে করতে পারবো না। এই যে না বললো, এই নাটা না শোনার মানসিকতা কি রাজ্যের এই শাসক দলের এই যারা নেতারা রয়েছেন এরা কি না শুনতে অভ্যস্ত নন? আর যদি না শুনতে অভ্যস্ত নন তাহলে তারা এই ধরনের ঘটনা ঘটাবেন। সেক্ষেত্রে মানুষ তো পুলিশের ওপরও ভরসা রাখতে পারছে না, কারণ পুলিশ প্রথমে যে এফআইআরটা দিয়েছে সেটা একটা ধোঁয়াশা, পরে যখন কোর্টে সাবমিট করতে যাওয়ার সময় পুরো নামধামটা জানা গেছে, তার আগে পর্যন্ত নামধাম জানা যায়নি। এবার মানুষকে আর কোথায় ভরসা করতে পারে মানুষ? দুটো জায়গায়, একটা হচ্ছে কোর্ট, আরেকটাকে না মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে সেগুলো, আর যে দুই সরকারের, একটা কেন্দ্রীয় সরকারের এবং একটা রাজ্য সরকারের মানবাধিকার কমিশনটা রয়েছে। কিন্তু এই দুটো জায়গার এই দুটো কমিশনই তো দেখতে পাচ্ছি তারা যে শাসক দল যেখানে যেখানে যারা আছে তাদেরই অঙ্গুলি হেলনে তারা চলে। এটা তো মানুষের কাছে তো একটা অসহায় জায়গা যে কোর্টে গেলে, এখন একটা কেস আপনাকে বলছি, সেটা হচ্ছে গিয়ে আপনার এলাহাবাদ হাইকোর্টে 1979 এপ্রিলে একজন 3জন মেয়েকে ধর্ষণ করে, তাদের মধ্যে একজন মারাও যায়। সেই কেসটা ঝুলে রইল আপনার 1983 পর্যন্ত। তখন এই 23 এপ্রিল এই 5 অভিযুক্ত ধর্ষণখুরে দোষী সাব্যস্ত হলো, কিন্তু আবার তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পেয়ে যাওয়ার 42 বছর সময় লাগলো, তারপর আবার শুনানি হলো। 42 বছর পরে ওই যে ধর্ষিত, মানে যিনি ধর্ষণ করেছেন ব্যক্তি, তার বয়স দাঁড়িয়ে গেল প্রায় 75, তখন তার সাজা হচ্ছে। তাহলে মানুষ আইনের ওপর ভরসা রাখতে পারছে না, প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছে না, মানবাধিকার কমিশন বলে যেটা রয়েছে তাদের ওপর ভরসা রাখতে পারছে না, তার মানুষ যাবে কোথায়? আপনার প্রশ্নটি যথার্থ। মানবাধিকার কমিশন গুলো শুধু নামে কমিশন থেকে গেছে, কোনো কাজ করে না। বরং আমার চরম অভিজ্ঞতা এবং বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি মানবাধিকার কমিশনকে আমি মেল করিয়েছি বা করেছি, কিন্তু তারা একটা কেস নাম্বার রেজিস্টার্ড করে ফার্দার কোনো অ্যাকশন নিতে পারে না, ইমিডিয়েট রেসপন্স দিতে পারে না। এতে কি হয়, এতে সাধারণ মানুষ কিন্তু বিচার পায় না এবং তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। বরং কোর্টের অবস্থাও শোচনীয়। এটা আমি একজন উকিল বাবু সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে প্র্যাকটিস করার সুবাদে আপনাকে বলছি, কোর্টের অবস্থাও শোচনীয়। পর্যাপ্ত পরিমাণে জাজেস নেই, পর্যাপ্ত টাইমে, ঠিক টাইমে এক একটা বিএল অ্যাপ্লিকেশন, এক একটা অ্যান্টিবিএল অ্যাপ্লিকেশন, এক একটা আপনার রিট পিটিশন হিয়ারিং হতে হতে অনেক সময় লেগে যায়। এই সময়ে অনেক বিচার শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা কথাই আছে আমাদের আইনের, প্রবাদই আছে, জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাই। তো এটা প্রতিনিয়ত হচ্ছে, এর কোনো সুরাহা ভারতবর্ষের কেউ করতে এগিয়ে আসছে না। এটা খুব
করা উচিত। এটা ভারতবর্ষের সকল মানুষকে ভাবা উচিত যে জুডিশিয়াল সিস্টেম যদি সম্পূর্ণভাবে ভেঙে যায় তাহলে মানুষ যাবে তো যাবে কোথায়। সত্যি খুব অসহায়ের জায়গায়। এখানে সলিউশন আছে, কিন্তু এই সলিউশনটা অ্যাপ্লাই কিভাবে হবে, কে করবে, কোন সরকার করবে, এটা আমি মনে করি। আমি নিজের জাতীয় দলের জাতীয় কংগ্রেসকেও এটা নিয়ে বলবো যে এটা নিয়ে সরকারে আসলে পদক্ষেপ নেওয়া উচিত, কেন্দ্রীয় সরকারে ইউনিয়ন গভর্নমেন্টে আসলে পদক্ষেপ নেওয়া উচিত যে নিয়োগ, জাজেসদের নিয়োগ কেন বন্ধ থাকছে, সঠিকভাবে সঠিক টাইম লিমিটে একটা অ্যাপ্লিকেশন শোনাই হচ্ছে না, মানে টোটালি মানে কোর্টেও মানুষ গিয়ে জাস্টিস পাওয়ার জায়গায় পাচ্ছে না, কোথায় যাবে মানুষ? এটা সত্যি বড় প্রশ্ন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এটা একটা প্রসঙ্গটা ভিন্ন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গৃহস্থ হিংসায় অনেক মেয়ে মারা যাচ্ছে, আবার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যেও এটা যে যারা মেরেছে তারা তো পরিচিত, অপরিচিত কোনো দুষ্কৃতকারী তো নয়, পরিচিত, এবং তারা ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবের মধ্যেই তারা, কেউ দাদা স্থানীয়, কেউ ভাই স্থানীয়, কেউ বন্ধু স্থানীয়, যাই হোক না কেন। আরেকটা ঘটনা আপনাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটাতে আইনি কিছু ব্যবস্থা আছে কিনা সেটা আপনাকে জানতে চাইছি। এটা বলছি আমি এবছরের 21শে জুনের কথা বলছি। এই 21শে জুনে নদিয়ার হাঁসখালি এলাকায় গাজনা উত্তরপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একটি মেয়ে তার বাড়ির পছন্দে একজন অন্য ধর্মের ছেলেকে মানে বিয়ে করেছে। এখন মেয়েটির বাবা এখানে নেই, সে ইসরায়েলে চাকরি করতে গেছে। তার মা, কাকা এবং অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে নাকি এই মেয়েটির শ্রাদ্ধ করেছে, মানে পুরুষ টুরুজ ডেকে মালা পরিয়ে শ্রাদ্ধের মানে যা দেওয়ার হয় সেসব দিয়ে এটি জীবিত মেয়ের শ্রাদ্ধ করেছে। সে কেন অন্য সম্প্রদায়ের একটি ছেলেকে বিয়ে করেছে। ভারতবর্ষের যে আইন তাতে 18 বছরের বয়স হবার পর যে কোনো মেয়ে বা যে কোনো ছেলে যে কোনো ধর্মের মানুষকে বিয়ে করতে পারে। সেখানে এই যে ঘটনাটা করা হলো সেটা কি আইনগতভাবে শাস্তিযোগ্য নয়? পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয়নি। এটা কি তার পরিবার করেছে না কারা করেছে? পরিবার মানে বাবা মা? বাবা নয়, মা, কাকা, কাকিমা, জেঠা, জেঠিমা। বাবা এখানে নেই, বাবা বাইরে আছেন। অবশ্যই এর আইনি রিলিফ আছে। এটাকে পুলিশ প্রশাসনকে নিশ্চয়ই এটা নেওয়া উচিত ছিল যে তাকে এটা অপমান করা হয়েছে, মানে তার যে ডিগনিটি, সংবিধান যে ডিগনিটি মানহানি করেছে, ডিফেমেশন করেছে, জীবিত থাকা সত্ত্বেও মানে এটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আইপিসিতে এটা 500 ধারা ছিল, এখন বর্তমানে এটা বিএনএস এ পাল্টে ওই একই জিনিস আছে, কিন্তু ডিফেমেশন আইনে এটা করা যায় যে জীবিত থাকা সত্ত্বেও কাউকে মৃত বলে ঘোষণা করা, শ্রাদ্ধ অনুষ্ঠান করা, তার সামাজিক মর্যাদায় আঘাত করা, এতে মানহানির মামলা হবে। দ্বিতীয়ত, যদি এই ঘটনা সমাজে ভীতি বা বিদ্বেষ বা বিভ্রান্তি সৃষ্টি করে থাকে তাহলে এই 505 বলে ধারা আছে, সেটার একটা করেসপন্ডিং ধারা এখন হয়েছে, মিথ্যা ভীতি সৃষ্টিকারী খবর প্রচার, এবং যদি মৃত বলে ঘোষণা করে কোন সম্পত্তি সরকারি সুবিধা গ্রহণ করা হয়ে থাকে তাহলে প্রতারণার মানে 420 যাকে বলা হয় সেটা হবে। তো এটা অনেকগুলো সিভিল মামলা ওইখানে রিট পিটিশনও মেটি করতে পারে। আর্টিকেল 21-এ ওই ডিগনিটি লঙ্ঘিত হলে হাইকোর্টে রিট ম্যান্ডামাস ও সার্চুরি ও হেভিয়াস কর্পাস এই তিনটার মধ্যে যে কোনো যেতে পারে। কম্পেনসেশন চাইতে পারে, যে মানসিক যন্ত্রণার জন্য ক্ষতিপূরণ চেয়ে আদালত সিভিল মামলা করা যেতে পারে। এবং আমার মনে হয় মহিলা কমিশন, স্টেট ওমেন কমিশনকে অভিযোগ জানিয়ে স্টেট কমিশনকে এটা অ্যাকশন নেওয়া উচিত, সুমোটো অ্যাকশন নেওয়া উচিত। এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, স্টেট রাইট হিউম্যান কমিশনকেও এটাকে নেওয়া উচিত। এবং কাউকে কেউ কমপ্লেন করলে এই বিষয়টাকে খুব মানে দ্রুত নেওয়া উচিত। এবং যদি এখানে মেয়ে যদি মানসিকভাবে বিপর্যস্ত হয় তার একটা কাউন্সিলিং এর সরকারকে ব্যবস্থা করা উচিত। এইসব কোর্টে গিয়ে সুরক্ষার আবেদন করাই যেতে পারে, অনেক কিছুই করা যেতে পারে, কারণ এটা সবচেয়ে বড় হচ্ছে ডিগনিটিকে আঘাত করছে। ফান্ডামেন্টাল অধিকার, একটা ফান্ডামেন্টাল রাইট টু লাইফ উইথ ডিগনিটি,
এটাকে অলঙ্ঘিত করেছে, রিটের মাধ্যমে এদের শাস্তি, ক্ষতিপূরণ, কম্পেনসেশন এভরিথিং করা যায়। মেয়েটি যদি ভয় পেয়ে কেস নাও করে থাকে, পুলিশে নাও জানিয়ে থাকে, সংবিধান হত্যার দায়ে তো পুলিশেরই তো এটা দায়িত্ব এবং মানবাধিকার কমিশনেরও তো দায়িত্ব। ওমেন কমিশনের দায়িত্ব, মানবাধিকার কমিশনের দায়িত্ব, এরা করছে না। বা কেউ যদি এর হয়ে কোনো যদি মানবাধিকার কর্মী যদি করে, তাও কিন্তু এটা হবে, হ্যাঁ, তাও অ্যাকশন হবে। এটা করা উচিত। আমাদের ওমেন কমিশন, মানবাধিকার কমিশন, এরা হচ্ছে মানে কি বলবো, নামে আছে কাজে নেই, এদেরকে ঘেরাও করা উচিত। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে এই সমস্ত বিষয়ে আপনার আমার নজরে নিয়ে আসবেন, আমি কমপ্লেন করবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের দিগদর্শনের দর্শক বন্ধুদের জানিয়ে রাখলাম যে এরকম ভাবে যদি কোনো জায়গায় আপনারা দেখেন যে আইনি ব্যাপারে আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন না, আপনারা অসহায় অবস্থায় রয়েছেন, আপনারা দিগদর্শনের সঙ্গে যোগাযোগ করবেন। দিগদর্শন থেকে আমরা এই আশফাক আহমেদ সাহেব একজন সাহসী এবং লড়াকু আইনজীবী, তার সঙ্গে আমরা আপনাকে যোগাযোগ করে দেবো। আপনাদের যে কোনো সামাজিক সম্মান রক্ষার জন্য তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের সামনেই তিনি কথা দিলেন। আশফাক আহমেদ সাহেব, আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমরা আপনার কাছ থেকে কিছু আইনি পরামর্শ শুনলাম এবং রাজনৈতিক ভাবেও আপনি কংগ্রেসের সংখ্যালঘু সেলের সম্পাদক হিসেবেও আজকে শাসক দলের পক্ষ থেকে যা যা বলা হয়েছে এই আইন কলেজের ধর্ষণের ঘটনাটি নিয়ে, সেই সম্পর্কেও আপনার মতামত আমরা জানতে পারলাম। আগামী দিনে এই ধরনেরই কোনো একটি অনুষ্ঠানে আপনার মতামত জানার কিন্তু জন্য আপনার কাছে আমরা শরণাপন্ন হব। ধন্যবাদ, নমস্কার। এবং এখানেই শেষ করছি। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।